এর আগের দিন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া একটু বলছি। মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াটা বলেছিলাম। থ্যালাসেমিয়াটা বাকি আছে। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটা পড়ার পর থ্যালাসেমিয়া পড়ব। আচ্ছা, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা বলছি আগেই 2 টাইপস হয়। হ্যাঁ, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া মেগালোব্লাস্টিক আর নন মেগালোব্লাস্টিক। কজটাও বলেছিলাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আর একটা ড্রাগ ইনডিউস হতে পারে। আর নন মেগালোব্লাস্টিকটার কজ হচ্ছে এক্সেস অ্যালকোহল, লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, প্যারাপ্রোটিনিমিয়া, প্রেগনেন্সি, নিওনেটাল পিরিয়ড। এখানে নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এখন এটা কজ গেল, কখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলবো আর মেগালোব্লাস্টটা কি, তাই না? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কখন বলবো, এটা পিকচারটা কিরকম হবে সেটাতে আসবো। তার আগে আমরা করে নিই যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ায় মেগালোব্লাস্ট পাবো, কিন্তু মেগালোব্লাস্ট জিনিসটা হচ্ছে ইম্যাচিউর রেড ব্লাড সেল। এটা কোথায় পাবো? মেগালোব্লাস্ট কখনোই আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো না, এটা সবসময় বোন মেরোর মধ্যে পাবো। মেগালোব্লাস্টার সাইজটা এত বড় হয় যে এটা বোন মেরো থেকে পেরিফেরাল ব্লাডে আসতে পারে না। সেজন্য আমরা যদি ব্লাড পিকচার পিবিএফ করি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, ওখানে কোনো মেগালোব্লাস্ট পাবো না। বোন মেরো বায়োপসি করলে সবসময় মেগালোব্লাস্ট পাবো। মেগালোব্লাস্টটা দেখতে হচ্ছে কেমন হবে? বড় নিউক্লিয়েটেড রেড সেল, লার্জ নিউক্লিয়েটেড রেড সেল মেগালোব্লাস্ট, লার্জ নিউক্লিয়েটেড রেড সেল। এটার অক্সিজেন ডেলিভারিং ক্যাপাসিটি একদম নাই বললেই চলে, সেজন্য অ্যানিমিয়া হয়। ঠিক আছে? এখন এই মেগালোব্লাস্টটা যদি আমরা পাচ্ছি না পিবিএফ এ, তাহলে কিভাবে বুঝবো যে এটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কখন বলবো, কিভাবে বলবো? তাহলে প্রথমে আসি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কজ বললাম, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ড্রাগ ইনডিউসড অ্যানিমিয়া। হ্যাঁ, এখন এই ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে কেন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে, কেন সেলগুলো বড় বড় হচ্ছে? ভিটামিন B12 ফলিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? এগুলো আরবিসির ম্যাচুরেশনে হেল্প করে, তাই না? তো এগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আর ইম্যাচুর আরবিসি তৈরি হচ্ছে। মানে এগুলো ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড কোফ্যাক্টর হিসেবে কাজ করে ডিএনএ সিনথেসিসে। সুতরাং ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে ডিএনএ সিনথেসিস ইম্পেয়ার্ড হচ্ছে, ফলে ইম্যাচুরেট ব্লাড সেল একটা তৈরি হচ্ছে, যেটার নাম মেগালোব্লাস্ট। হ্যাঁ, সেটা আমরা পাচ্ছি, বারবার বলতেছি, বোন মেরোতে। এটা ভাইবা কোশ্চেন ধরে, মেগালোব্লাস্ট কোথায় পাবো। এখন এই কি কি কারণে হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এগুলো তোমাদেরকে আমি বলে যাচ্ছি। এটা হচ্ছে না কেন, পরেরটা তো জানা না কেন। আচ্ছা, আগে মুখে মুখে বলি। তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কখন হচ্ছে? এক নাম্বার হচ্ছে তো ডায়েটারি ডেফিসিয়েন্সিতে, খাচ্ছি কম। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে অ্যাবজর্পশন কম হচ্ছে। কোন ক্ষেত্রে অ্যাবজর্পশন হচ্ছে না? ভিটামিন B12 সাধারণত কোথায় অ্যাবজর্পশন হয়? আইলিয়ামে। হ্যাঁ, আইলিয়ামে অ্যাবজর্পশন হয় না? এখন আইলিয়ামে অ্যাবজর্পশন হতে ওটার একটা ইয়া লাগে না, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, ওটার সাথে বাইন্ড হয়ে তারপরে অ্যাবজর্পশন হয় না? এখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে প্যারাইটাল গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের প্যারাইটাল সেল থেকে। সুতরাং গ্যাস্ট্রিক কোনো কজ থাকলে, গ্যাস্ট্রিক অ্যাট্রোফিক ডিফিউজ গ্যাস্ট্রিক অ্যাট্রোফি, তারপরে ট্রপিক, এগুলো থাকলে, বা গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রাইটিস, এগুলো থাকলে তখন ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন ভিটামিন B12 অ্যাবজর্পশন হচ্ছে না, অ্যানিমিয়া হচ্ছে। আবার ইন্টেস্টিনাল কিছু কজ আছে, যেমন ট্রপিক্যাল ফ্লু, সিলিয়াক ডিজিজ, হ্যাঁ, টেপওয়ার্ম, এগুলো যদি থাকে তখনও ইয়ে হচ্ছে না, অ্যাবজর্পশন হচ্ছে না, ফলে ডেফিসিয়েন্সি হচ্ছে। আবার কিছু কিছু ডিজিজ আছে, যেমন হাইপার থাইরয়েডিজমে এক্সেস নিড হচ্ছে, প্রেগনেন্সি, হাইপার থাইরয়েডিজম, তারপরে ক্যান্সার, এগুলো তো বেশি বেশি লাগতেছে, তখনও এগুলা ডেফিসিয়েন্সি থাকতেছে, ফলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হচ্ছে। এখন এই যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটা হলো, এটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব? আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে করি?
প্রথমে আমরা জানি যে যে কোনো অ্যানিমিয়া ডায়াগনোসিস করতে গেলে তো একটা হিস্ট্রি বলবে। হিস্ট্রিতে আমরা অ্যানিমিয়া পাবো, তাই তো? এখন অ্যানিমিয়াটা কি ধরনের অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা প্রথমে ব্লাড এক্সামিনেশন করব। ব্লাড এক্সামিনেশন করতে গেলে কি দেখি আমরা প্রথমে? এগুলো আগে থেকে জানা আছে তোমাদের, কমপ্লিট ব্লাড কাউন্ট, তাই না? কমপ্লিট ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিন, ইএসআর, তারপরে প্যাক্সেল ভলিউম, এমসিভি, এমসিএস, এমসিসি, তাই না? এগুলো প্লাটেলেট, তারপরে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট, এগুলো সব দেখব। এগুলো দেখে আমরা দেখতেছি কি পাবো? রেড ব্লাড সেল ইন্ডিসেস যে আছে এমসিভি, এটা নর্মালের থেকে বেশি হবে, তাই না? নর্মাল মনে করো আপ টু 96, 76 টু 96, এটা 96 এর থেকেও বেশি হবে, 100 পার হয়ে যায় এমসিভি। এমসিএইচ বেশি হবে অথবা নর্মাল থাকবে, সাধারণত বেশি হয়, আর এমসিএইচসি নর্মাল থাকবে। এই যখন এটা দেখবো সাথে অ্যানিমিয়া পাচ্ছি, টোটাল রেড ব্লাড কাউন্ট কমে যাবে, তার প্যাক্সেল ভলিউম কমে যাবে, আর টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, প্লাটিলেট নর্মাল থাকতে পারে অথবা কমে যাবে। যেহেতু এই অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বোন ম্যারো একটু ডিপ্রেসড হচ্ছে বা সাবপ্রেসড হচ্ছে, এজন্য ডাব্লিউবিসি, প্লাটিলেট এগুলাও কমে যাবে। ঠিক আছে? তাহলে এই পিকচারটা পাওয়ার পর, কমপ্লিট ব্লাড কাউন্ট এই পিকচারটা পাওয়ার পর আমরা অ্যাডভাইস করব পেরিফেরাল ব্লাড ফিল্ম করার জন্য। এখন পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি পাবো? এখন পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসিটাকে পাবো কিরকম? ম্যাক্রোসাইটিক, ওভাল ম্যাক্রোসাইটিক, ম্যাক্রো ওভালোসাইট বলে এটাকে। কিন্তু নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি হয়, আর হিস্ট্রি দিবে কিছু কিছু, যে ওদের লিভারে কোনো ডিজিজ আছে কিনা, সেগুলাও ক্লিনিক্যালি কিছু হিস্ট্রি আমরা পেতে পারবো। তারপরে অ্যালকোহলের হিস্ট্রি পেতে পারবো, প্রেগনেন্সির হিস্ট্রি পেতে পারবো, ঠিক আছে? ড্রাগের হিস্ট্রি পেতে পারবো। সেটা একটা হিস্ট্রি থাকলোই। তারপর আমরা যখন পিবিএফ করব, তখন দেখবো যে আরবিসিটা হচ্ছে ম্যাক্রোভালোসাইট, ওভাল টাইপের হয়ে যাবে। নর্মাল আরবিসি তো কেমন আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে হবে ম্যাক্রো ওভালোসাইট, ঠিক আছে? মানে লার্জ হয়ে যাবে আরবিসিটা। আচ্ছা দাঁড়াও, তোমাদের আরবিসি থেকে আছে এখানে। আচ্ছা, ম্যাক্রো ওভালোসাইট পাবো। এখানে মেগালোব্লাস্টের ছবি দিছে। নর্মোব্লাস্ট একরকম, এটা হচ্ছে মেগালোব্লাস্ট। নর্মোব্লাস্টের থেকে মেগালোব্লাস্টের পার্থক্য দেখো, অনেক বড়, নিউক্লিয়েটেড, এবং ক্রোমাটিন গুলো কিরকম ক্লাম্প করে আছে, হ্যাঁ, ইম্যাচুর নিউক্লিয়াই আছে। ক্রোমাটিন গুলা রেটিকুলেটেড হয়ে আছে। অ্যাবান্ডেন্ট বেসোফিলিক সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমও বেশি দেন নর্মাল রেড ব্লাড সেল, দেখো নর্মোব্লাস্টের থেকে। এখন তাহলে আমরা যে কোথায় ছিলাম? পিবিএফ এ আমরা পাবো ম্যাক্রোভালোসাইট, তাই না? কিন্তু নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি গুলো ম্যাক্রোসাইটিক, মানে নরমালের থেকে বড় হবে, কিন্তু ওভাল হবে না, ওভালোসাইটিক হবে না। এটা দেখে একটা ডিফারেন্সিয়েট করে ফেলবো আমরা, যে এটা মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া নাকি নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এটা সবসময় মাথায় রাখবা। তাহলে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ায় আরবিসিটা ওভাল হবে, বড় হবে, ওভাল ম্যাক্রোসাইটিক পাবো। আর নন মেগালোব্লাস্টিকে শুধুই ম্যাক্রোসাইট, বড় বড় ম্যাক্রোসাইট, ওভাল হবে না। এটা একটা পাবো আরবিসি। আর কি কি থাকতে পারে? নিউক্লিয়েটেড আরবিসি পাবো, তারপরে ইনক্লুশন পাবো আরবিসিতে, হোয়েল জলি বডি বলছিলাম যে, ওটা পাবো। এটা হচ্ছে গেল আরবিসি। ডাব্লিউবিসি তে কি দেখবো আমরা? ডাব্লিউবিসি তে টোটাল কাউন্ট নরমাল থাকতে পারে অথবা ডিক্রিজ করবে, কিন্তু এখানে পাবো হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাবো আমরা। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল নরমালের থেকে বড় নিউট্রোফিল আছে। এই যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাবো। নরমাল লোব কয়টা থাকে? 2টা থেকে 5টা না? যখন 5টার বেশি হবে বা 6টার বেশি হবে, তখন সেটা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। এটা পাবো পিবিএফ এ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ায়। হ্যাঁ, থ্রোম্বোসাইটের ক্ষেত্রে কি পাবো? নরমাল থাকবে অথবা ডিক্রিজ করবে। এটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি দেখে বুঝতে পারবো যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া? মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এক নাম্বারই থাকবে। এক নম্বরে কি থাকবে? ম্যাক্রো ওভালোসাইট। হ্যাঁ, এই দেখো সেলগুলো একটু ওভাল টাইপ হয়ে গেছে, এই যে এরকম করে ওভাল টাইপ হয়ে গেছে। ম্যাক্রো ওভালোসাইট হবে, বড় বড়, আর ম্যাক্রো ওভালোসাইট হবে। এগুলা হচ্ছে বেজোফিলিক স্ট্রিপলিং আরবিসির মধ্যে পেতে পারি। তারপরে আরো পাবো নিউক্লিয়েটেড আরবিসি পেতে পারি। ছবিগুলো নাই মনে হচ্ছে। আচ্ছা, আর পাবো হচ্ছে নিউক্লিয়েটেড আরবিসি পাবো। তারপরে
আর কি পেতে পারি আমরা সাথে? WBC তো বললাম যে ইয়া পাবো, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। তাহলে মেইন ক্রাইটেরিয়াই হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আর ম্যাক্রোভালোসাইট, সাথে অ্যানাইসোপয়কুলোসিটিস থাকতে পারে, আর বিভিন্ন রকম সাইজ শেপের সেল থাকতে পারে, কিন্তু মোস্টলি থাকবে ম্যাক্রোভালোসাইট। এটা গেল মেগালোব্লাস্টিক। আর নন মেগালোব্লাস্টিকে নর্মাল ম্যাক্রোসাইট থাকবে, পলিক্রোমাটিক সেল থাকবে। হ্যাঁ, পলিক্রোমাটিক সেল আমরা নন মেগালোব্লাস্টিকের ক্ষেত্রেও পাবো, নন মেগালোব্লাস্টিকের ক্ষেত্রেও পাবো, পলিক্রোমাটিক সেল থাকবে। এই গেল ব্লাড এক্সামিনেশন করব। এখন ব্লাড এক্সামিনেশন করে আমরা কনফার্ম হলাম যে এটা ভিটামিন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এখন তাহলে আমরা জানবো এটা কেন হচ্ছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য নাকি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য, সেই ডিউ টু ট্রিটমেন্ট পারপাস, তাই না? তারপর আমরা আর কি এক্সামিনেশন করবো? তাহলে বায়োকেমিক্যাল টেস্ট করব। সিরাম ভিটামিন B12 অ্যাসে করব, সিরাম ফলিক অ্যাসিড অ্যাসে করব, রেড ব্লাড সেল ফলিক অ্যাসিড অ্যাসে করব। আচ্ছা, তারপরে কনফার্মেটরি টেস্ট করব অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কিনা, সেটার নাম হচ্ছে সিলিং টেস্ট বলে। হ্যাঁ, সিলিং টেস্ট বলে, সেটা করব। এটা করার পর কনফার্ম হবো যখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমাদের দেশের পারপাসে কোনটা বেশি হয়, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় নাকি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বেশি হয়, সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে বেশি হয় অ্যানিমিয়া নাকি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বেশি হয়? ভিটামিন B12 এর সোর্স কোনটা? ভিটামিন B12 এর সোর্স হচ্ছে অ্যানিমেল সোর্স, তাই না? হ্যাঁ, অ্যানিমেল সোর্স। আমাদের দেশের সব মানুষই খুব কমই সেটা খেতে পারে, তাই না? খুব কমই সেটা খেতে পারে অ্যানিমেল। আর ফলিক অ্যাসিডের সোর্স হচ্ছে ভেজিটেবল, না? তাই না? ভেজিটেবলে যখন আমরা কুকিং করি বা ওয়াশিং করি, কাটি, সেখানে অনেকখানি নষ্ট হয়ে যায়। আবার ভিটামিন B12 স্টোর থাকে লিভারে অনেকদিন পর্যন্ত, এই 3 থেকে 4 বছরের মতো স্টোর থাকে। সুতরাং যদি ডেফিসিয়েন্সিও হয় তারপরও 2-3 বছর পর্যন্ত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করবে না, কিন্তু ফলিক অ্যাসিড 6 মাসের মতো স্টোর থাকতে পারে। সুতরাং এটা ডেফিসিয়েন্সি হলেই 6 মাস পরেই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ হবে। তাহলে কোনটার জন্য হলো, কোনটা কমনলি হয় আমাদের দেশে? ভিটামিন B12 বলবো না, আমরা ফলিক অ্যাসিডই বলবো। যদিও ভিটামিন B12 অ্যানিমেল আমরা কমই খেতে পারি, কিন্তু এটা স্টোর থাকে অনেকদিন পর্যন্ত। ফলিক অ্যাসিডটা ভেজিটেবল আমরা অনেক খেলেও কুকিং, ওয়াশিং এ, হ্যাঁ, কাটিং এ, প্রসেসিং এ অনেকখানি নষ্ট হয়ে যায় এবং এটা স্টোরও কম থাকে। সেজন্য আমাদের দেশের পারপাসে ফলিক অ্যাসিডটাই বেশি ডেফিসিয়েন্সি হয়। এবং প্রেগনেন্সি, বিশেষ করে যখন ডিমান্ড বেশি, প্রেগনেন্সি, তারপরে গ্রোয়িং এজ, এগুলোতে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বেশি হয়। তারপরে কোন ক্যান্সার, এগুলোতেও ভিটামিন B12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বেশি হয়। আচ্ছা, এখন একটা পার্নিশিয়াস অ্যানিমিয়াতে আসি একটু। পার্নিশিয়াস অ্যানিমিয়া কখন বলবো? পার্নিশিয়াস অ্যানিমিয়া আমরা বলি যখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ডেফিসিয়েন্সি থাকবে, ফলে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে সেটাকে আমরা বলবো পার্নিশিয়াস অ্যানিমিয়া, তাই না? এটা আগেও বলে দিলাম যে কখন হচ্ছে পার্নিশিয়াস ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ডেফিসিয়েন্সি, এগুলোর এত কিছু দরকার নেই। আমরা বললাম না কখন হয়? যখন গ্যাস্ট্রিক অ্যাট্রফি হবে, না? অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস, হ্যাঁ, তারপরে ডিফিউজ গ্যাস্ট্রাইটিস, তারপরে গ্যাস্ট্রিক কার্সিনোমা, ফলে কি হবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ডিক্রিজ হবে, আসবে না, ফলে ভিটামিন B12 খেলেও সেটা অ্যাবজর্পশন হবে না। এর ফলে যেই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করবে সেটাকে শুধু আমরা পার্নিশিয়াস অ্যানিমিয়া বলবো। ব্লাড পিকচার একই হবে, তাই না? ব্লাড পিকচার একই হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতোই ব্লাড পিকচার পাবো। আচ্ছা, এখন এটা আমরা বললাম ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা আর কিসে পেতে পারি? আর কোন ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে সেটা একটু বলি। অ্যাকিউট ব্লাড লস বা হেমোলাইসিস হচ্ছে, তখন আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাবো। তোমাদেরকে একটা ধরবে, ভাইবা কোশ্চেন আসছে যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া উদাহরণ দাও। তোমরা মেগালোব্লাস্টিক, নন মেগালোব্লাস্টিক আলাদা আলাদা করে বলে দিলে। আর কোন কোন ক্ষেত্রে পেতে পারো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া? সঙ্গে সঙ্গে বলে ফেলবা যে অ্যাকিউট ব্লাড লস।
অ্যাকুইট ব্লাড লস অ্যান্ড হেমোলাইসিস। কেন? কারণ এখানে যখন ব্লাড লস হচ্ছে, অ্যাকুইট ব্লাড অনেক বেশি ব্লাড লস হয়ে গেছে, হেমোলাইসিস হচ্ছে, তখন কি করবে? বোন ম্যারো চেষ্টা করবে বেশি বেশি রেড সেল প্রোডাকশনের জন্য। বেশি বেশি রেড সেল প্রোডাকশন করতে গিয়ে অনেক ইম্যাচিউর রেড ব্লাড সেল কোথায় চলে আসবে? পিবিএফ এ। সেই ইম্যাচিউর রেড ব্লাড সেলগুলো কিরকম হবে? ম্যাক্রোসাইটিক হবে, বড় বড় হবে। সেই ক্ষেত্রে আমরা নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাবো, তাই না? তাহলে আর কোন ক্ষেত্রে পাচ্ছি আমরা? অ্যাকুইট ব্লাড লস আর হেমোলাইসিস। আরো পাওয়া যায় প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতেও আমরা সাধারণত কি পাই? ইনক্রিজ ডিমান্ড অফ আয়রন বেড়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হওয়ার কথা। কিন্তু যদি এর সাথে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, তারপরে প্রোটিন, বিভিন্ন রকম ম্যাচুরেশন ফ্যাক্টর, এগুলোর যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলেও আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি। হ্যাঁ, তারপর আর কিসে কিসে হতে পারে? আর হতে পারে মনে করো বোন ম্যারোর মধ্যে কোনো ক্যান্সার আছে, ক্যান্সার মানে মেটাস্ট্যাটিক ক্যান্সার চলে গেছে। বোনে সাধারণত কোন কোন ক্যান্সার মেটাস্টাসিস হয়? এই 4টা ক্যান্সারের নাম বলবো, একটু মাথায় রাখবা, এটা ধরে। মেটাস্ট্যাটিক ক্যান্সার অফ বোন, ব্রেস্ট, প্রোস্টেট, থাইরয়েড, স্টোমাক। ব্রেস্ট, প্রোস্টেট, থাইরয়েড, স্টোমাক, এই 4টা জায়গার ক্যান্সার কিন্তু বোনে মেটাস্টাসিস হয়, ঠিক আছে? সেক্ষেত্রেও আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি। এবং সাথে এখানে আরও থাকে, এগুলোর সাথে আরো থাকে, কি থাকে? থ্রোম্বোসাইটোপেনিয়াও থাকবে, লিউকোপেনিয়াও থাকবে। তার মানে 3টাই থাকতেছে, অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। 3টাই যখন আমরা পাবো একসাথে তখন আমরা কি বলি? প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া আর কোথায় পাওয়া যায়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলে? হাইপোপ্লাসিয়া, না? হ্যাঁ, অ্যাপ্লাসিয়া আর হাইপোপ্লাসিয়া অফ বোন ম্যারো, যার ফলে কি হচ্ছে? ব্লাড সেলগুলো তৈরি হতে পারছে না। ব্লাড সেলগুলো যখন তৈরি হয় না তখন আমরা পেরিফেরাল ব্লাডে 3টাই কম পাবো, তাই না? এটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ কি কি? কজ হতে পারে, হ্যাঁ, ইডিওপ্যাথিক, একটা আননোন হতে পারে। আর হতে পারে সেকেন্ডারি কি কি কজ হতে পারে? বিভিন্ন রকম ড্রাগ, যেমন ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকলের জন্য অ্যাপ্লাসিয়া হতে পারে বোন ম্যারো। তারপরে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো, তারপর রেডিয়েশন, হ্যাঁ, কেমিক্যাল এক্সপোজার, তারপরে ভাইরাল হেপাটাইটিস, হ্যাঁ, তারপরে ওই যে বললাম ক্যান্সার, মেটাস্ট্যাটিক ক্যান্সার ইন বোন ম্যারো, তারপরে মাল্টিপল মাইলোমা, মাইলোফাইব্রোসিস, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এগুলো সব বোন ম্যারো ডিজিজ, তো এগুলোতেও প্যানসাইটোপেনিয়া পাবো। হ্যাঁ, আর প্যানসাইটোপেনিয়ার প্রথম কজ কোনটা? মেইন কজ হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। যদি তোমাদেরকে একটা জিজ্ঞাসা করে প্যানসাইটোপেনিয়ার কজ, তোমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলবে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ বললে তখন বলবা ইডিওপ্যাথিক কজ, আননোন, আর সাথে ড্রাগ, কেমিক্যাল, রেডিয়েশন, তারপরে হেপাটাইটিস, এগুলো বলবা। এই ক্ষেত্রে আমরা এক্সামিনেশন কি করব? ব্লাড এক্সামিনেশন করব আর হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন করব, তাই না? ব্লাড এক্সামিনেশন করলে আমরা সব 3টা সেলই কম পাবো, নর্মালের থেকে অনেক অনেক বেশি কম পাবো। পিবিএফ করলে আমরা কি পাবো? পিবিএফ যখন করব তখন আমরা কি পাবো? এক্ষেত্রেও আরবিসি গুলো অ্যানাইসোপয়ক্লোসাইটোসিস হবে বা ম্যাক্রোসাইটোসিস হবে, পলিক্রোমাটিক সেল থাকবে, হ্যাঁ, বেশি বেশি করে। আর একটা ক্ষেত্রে বেশি বেশি করে হেমোলাইসিস হতে পারে। হেমোলাইসিসের জন্য কি হতে পারে? কোন কোন ক্ষেত্রে হেমোলাইসিস হয় বেশি বেশি? যখন, হ্যাঁ, লিউকেমিয়া থাকবে, ক্যান্সার থাকবে তখন। আর একটা কথা, ব্লিডিং ডিসঅর্ডার, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইয়া থাকতেছে না, থ্রোম্বোসাইটোপেনিয়া হচ্ছে, প্লাটেলেট কমে যাচ্ছে, ফলে ব্লিডিং টাইমটা বেড়ে যাবে, ফলে ব্লিডিং ডিসঅর্ডার থাকবে না, নেজাল ব্লিডিং বেশিটা, গাম ব্লিডিং হয়। তারপরে আরো একটা হিস্ট্রি থাকবে হচ্ছে ফিভার হচ্ছে, ইনফেকশন, যেহেতু লিউকোপেনিয়া আছে, লিউকোপেনিয়ার জন্য ইনফেকশন বেশি বেশি হবে, এর জন্য ফিভারের একটা হিস্ট্রি থাকবে, জ্বর আসতেছে বারবার বলবে পেশেন্ট। এই হিস্ট্রিগুলোর সাথে আমরা তখন পিবিএফটা মেলাবো। ওই জন্য বারবার বলছি যে পিবিএফ এর সাথে সবসময় হিস্ট্রি থাকতে হবে। এই হিস্ট্রিগুলোর সাথে তখন আমরা পিবিএফ মেলাবো, সাথে পাবো অ্যানাইসোপয়ক্লোসাইটোসিস পেতে পারি অথবা ম্যাক্রোসাইট পেতে পারি, ম্যাক্রোসাইট সেলগুলো বড় বড়। এখন কিভাবে এটা আমরা বুঝবো যে এটা নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া নাকি হচ্ছে
ডিউ টু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া। ওই যে হিস্ট্রির সাথে মিলাইতে হবে সবসময়, এই জন্য হিস্ট্রি লাগে। তাহলে ক্লিনিক্যাল কোরিলেশন করবে, আমরা ফাইন্ডিংসে বা কমেন্টে লিখে দিব ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, অ্যাডভাইসে করে দিব ক্লিনিক্যাল কোরিলেশন। হ্যাঁ, এখন কেন এটা হলো, যদি হিস্ট্রি আমরা পাই আমরা বলে দিতে পারবো ডিউ টু এই, আর যদি হিস্ট্রি আমরা না পাই তাহলে ফিজিশিয়ান বা ক্লিনিশিয়ান ওনারা কোরিলেট করবে, তাই না? এই ফ্যাক্টরগুলো আমরা পেতে পারি না, হিস্ট্রি থাকবে একটা জ্বর আর ব্লিডিং এর হিস্ট্রি থাকবে, যেহেতু লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া আছে। আর একটা জিনিস, লিউকেমিয়া যদি থাকে তাহলে আমরা নিউক্লিয়েটেড আরবিসি পেতে পারি এই ক্ষেত্রে, আর ইয়ার মধ্যে পিবিএফ এ, আর সাথে লিউকোপেনিয়া তো থাকতেইছে। আবার অনেক সময় লিউকেমিয়ার ক্ষেত্রে, যেটা অ্যাকুইট লিউকেমিয়া, সেক্ষেত্রে নর্মাল লিউকোসাইট কাউন্ট থাকতে পারে অথবা লিউকোপেনিয়া থাকতে। তো যখনটা ক্রনিকে চলে যায় তখন লিউকোসাইট কাউন্ট অনেক বেশি বেড়ে যায়, এজন্য এটাকে বলে সাব লিউকেমিক অ্যাকুইট লিউকেমিয়া। এই ক্ষেত্রে আমরা নিউক্লিয়েটেড আরবিসি পেতে পারি ইন প্যানসাইটোপেনিয়া। তাহলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কারণ আমরা জানলাম, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মেন। তাছাড়াও হতে পারে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, তারপরে ডিউরিং প্রেগন্যান্সি, অ্যাকুট ব্লাড লস অ্যান্ড হেমোলাইসিস, তাই না, প্যানসাইটোপেনিয়া, এগুলাতেও আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া মানে পিবিএফ এর মধ্যে ম্যাক্রোসাইট পেতে পারি। সাথে আমরা ক্লিনিক্যাল কোরিলেশন করব যে কোনটা এই ম্যাক্রোসাইটটা কোনটার জন্য হচ্ছে, এবং আদার টেস্ট করব সব সময়। এরকম ইয়ে পেলে, পিবিএফ এর মধ্যে এরকম পিকচার পেলে সবসময় আমরা অ্যাডভাইস করি বোন ম্যারো স্টাডি অ্যান্ড ক্লিনিক্যাল কোরিলেশন। তাহলে বোন ম্যারো স্টাডি করলে আমরা যদি মেগালোব্লাস্ট পাই তাহলে তো মেগালোব্লাস্টিক হলো একদম কনফার্মেটরি। যদি মেগালোব্লাস্ট না পেয়ে অন্য কিছু পেতে পারি বোন ম্যারোর মধ্যে, ক্যান্সার, তারপরে মাল্টিপল মাইলোমা, মাইলোফাইব্রোসিস, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, অন্যান্য কিছু পেতে পারি। আবার হিস্ট্রির সাথেও কোরিলেট করতে পারি, কোন ড্রাগ হিস্ট্রি, হ্যাঁ, হেপাটাইটিসের কোন হিস্ট্রি আছে কিনা। লিভার সিরোসিসও কিন্তু ম্যাক্রোসাইট পাবো, কিন্তু সাথে সবসময় টার্গেট সেল থাকবে, অনেক বেশি বেশি টার্গেট সেল থাকবে। তখন আমরা লিভার ডিজিজে চিন্তা করব, নর্মাল অথবা ম্যাক্রোসাইট উইথ মেনি টার্গেট সেল। আর সবকিছুই হিস্ট্রির সাথে মিলিয়ে ব্লাড ফিল্মটা দেখে, বোন ম্যারো অ্যাডভাইস করে, বোন ম্যারো দেখে কোরিলেট করে তারপরে ট্রিটমেন্টে চলে যাব। তাহলে এই গেল ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থেকে এর থেকে বেশি কিছু জানার আর দরকার নাই। তারপরে আমরা থ্যালাসেমিয়া পড়বো আর হেমোলাইটিক অ্যানিমিয়া পড়বো, ঠিক আছে? কালকে আমরা থ্যালাসেমিয়া পড়বো, এরপর দিন হেমোলাইটিক অ্যানিমিয়া পড়ে অ্যানিমিয়ার আর বেশি কিছু জানতে হবে না। মেইনলি যেটা তোমাদের ধরে অ্যানিমিয়া কাকে বলে, টাইপ, প্রতিটারই পিকচার, পিবিএফ, আর হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, আর স্পেশাল কোনো টেস্ট আছে কিনা, এই ধরবে, ঠিক আছে? তাহলে আজকে আল্লাহ হাফেজ। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।